যে পলিটিক্সের জায়গায় এসে সব ধর্মের মানুষ, নানা ভাষা, নানা মত, নানা কালচার, নানা অনুষ্ঠান, এসব কিছুকে আমাদের রাজনীতিতে মেনে নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ইসলামের কোনো কোনো জায়গায় হয়তো বা সামান্যতম, কোথাও বা স্বেচ্ছায়, কোথাও বা অনিচ্ছায়, কোথাও বা মন চাইছিল না তবু হয়ে যায়। এই সমস্ত জায়গাগুলোতে আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে এই ক্ষতিটুকু করতে না হয়, যে আমার কালচারটা অন্য শ্রদ্ধা করবে তো আমাকেও কিছু সময় স্যাক্রিফাইস করতে হবে। আমি যদি পাকা ধার্মিক মানুষ হই তাহলেও আমাকে মনে রাখতে হবে যে মাটিতে দাঁড়িয়ে আমি ধর্ম করব, সেই মাটিটা যদি আমার ফেভার না করে আমি একটা টাইম ধর্মটাও করতে পারবো কিনা সন্দেহ আছে। কিন্তু রাজনীতি করতে গেলে কি গন্ডারের মতো চামড়া মোটা হতে হবে না? যারা ভোট অনেক বেশি পাবে তাদের চেয়ার গন্ডারের মতো, যারা ভোট তুলনামূলক কম পাবে তারা ছাগলের মতো। এটা ভোটের অঙ্কের হিসাবে, এটা আমি কোনো ব্যক্তি কেন্দ্রিক কথা বলিনি। একটা কথা অনেকে বলছে যে আমি রাজনীতি করা হারাম বলেছি, এই কথাটা নেই। একটা কথা মুফতি সাহেবের নামে প্রচার হচ্ছে, যিনি হারাম বলেছেন উনিও রাজনীতিকে হারাম বলেননি। সত্যিকারের শরীয়তের মানদণ্ডে দাঁড়িয়ে কেউ যদি আমার ভুলের সমালোচনা করেন আমি তাকে ধন্যবাদ জানাই। আপনি সমাজে মুফতি এবং ধর্মগুরু হিসেবে পরিচিত, এই যে আপনার একটা ইমেজ গড়ে উঠেছে সমাজে, সেই ইমেজটা এই রাজনীতির ক্ষেত্রে আপনার কি মানে প্রতিকূলতার মধ্যে ফেলে নাকি সহজ দিকে নিয়ে চলে যায়? আর রাজনীতিতে এসে কিছু কাজ করলে হয়তো সেখানে কিছু পারিশ্রমিক, কিছু রোজের দাম, কিছু চাকরি বাকরি, নানান রকমের কিছু পাওয়ার আশা থেকে থাকে, ধর্মের যে জায়গাটা থাকে না। আসন্ন বিধানসভা নির্বাচন একদম কাছে চলে এসেছে, আর সেই সময় আমরা ভোটের নানান চিত্র তুলে ধরার জন্য হাজির হচ্ছি জিআইয়ের পর্দায়। আমরা কথা বলবো 121 হাড়োয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেবের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আচ্ছা, আপনি নিজেই বলেছেন যে জীবনে অনেকটা সময় পার করে আপনি একটা নতুন জীবনে পদার্পণ করেছেন। তো এই নতুন জীবনের অনুভূতি কেমন আপনার? অনুভূতি খুব সহজ না, আবার বিশাল কঠিনও নয়, তবে যথেষ্ট অসামঞ্জস্য দুইয়ের ভিতরে রয়েছে। সবই উন্নয়ন, ধর্মের কাজ করাটা উন্নয়ন, সেটা এক রকমের। সোশ্যাল কাজ যেটা করি সেটাও ধর্মের ভিতরে, আবার সোশ্যাল কাজ যেটা করি সেটাও পলিটিক্সের ভিতরে। দুইয়ের ভিতরে সামঞ্জস্যতা যেমন কিছু আছে, আবার বৈসাদৃশ্য তেমন কিছু রয়েছে। তারপরেও অনুভূতিটা যদি এই জায়গায় না আসতাম হয়তো অনুভূতিটা হতো না। মনে হয়েছে উন্নয়নের জন্যে বিভিন্নজন মানুষকে বিভিন্ন সেক্টরের হয়ে কাজ করতে হয়। যদিও আমি যে সেক্টরে কাজ করতাম সেই সেক্টর থেকে এটা একটু আলাদা, কিন্তু মনে হয়েছে যে এই আলাদা সেক্টরে আসার পরে অতীতে আমার একটা কমিউনিটিকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা নিয়ে যদি রাজনীতিতে এসে জায়গা তৈরি করা যায় বা মানুষ যদি কাজ করবার অধিকার দেয়, তাহলে অতীতে যে কাজ করতে আমার 6 মাস সময় লেগেছিল হয়তো এখানে সেই কাজটা আমি 6 দিনেও করে ফেলতে পারবো। কিন্তু কখনো তো উল্টো হতে পারে যে এখন যে নতুন জীবনের যে একটা চাপ, প্রেশার, তার কারণে আগে যে আপনি শিক্ষা নিয়ে কাজ করতেন সেই জীবনের কাজগুলো হয়তো একটু দূরে সরে গেল আপনার জীবন থেকে। না, সেই সমস্ত কাজগুলো তো আস্তে আস্তে কাজও যেমন বেড়েছে, আমাদের কর্মীদের সংখ্যাও তেমন বেড়েছে এবং ম্যানেজমেন্ট টিমও বেড়েছে। এই কাজগুলোর একটা বিরাট অংশের কাজ আমারই জন্ম দেওয়া, কিন্তু আমি কোনো কাজ জন্ম দিয়ে আঁকড়ে ধরে থাকিনি। এক একটা জিনিস এস্টাবলিশড হয়েছে, তার নতুন কমিটি করে দেওয়া, তার ম্যানেজমেন্ট টিম করে দেওয়া এবং তারা বাকায়দা স্বনির্ভরভাবে পরিচালিত হচ্ছে। আমাকে শুধু একটু দেখভাল করতে হয় এবং আমি খুব এটা আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারি যে আমি যদি আজকেই আমার ডেথ হয়ে যায় আমার কোনো মাদ্রাসা হোঁচট খাবে না, কোনো কেরালা মডেল হোঁচট খাবে না। আমার যে টিম সে কাজ তারা বাকায়দা করে যাচ্ছে, সেদিক দিয়ে কোনো রকমের অসুবিধে নেই। আমি পলিটিক্সে এসে তার মানে এই নয় যে আমার আগের কাজের ক্ষতি হবে। বাকায়দা সমস্ত কাজ চলছে এবং সেই সঙ্গে যদি এই জায়গায় কাজের অধিকার পাই তাহলে ওই কাজগুলো আরও অনেক দ্রুত গতিতে অনেক বেশি কাজ করতে পারবে, এটা আশাবাদী। আপনি সমাজে মুফতি এবং ধর্মগুরু হিসেবে পরিচিত, এই যে আপনার একটা ইমেজ গড়ে উঠেছে সমাজে, সেই ইমেজটা এই রাজনীতির ক্ষেত্রে আপনার কি মানে প্রতিকূলতার মধ্যে ফেলে নাকি সহজ দিকে নিয়ে চলে যায়? দেখুন, আমি প্রথমেই বলেছি রাজনীতি এবং ধর্ম এই দুইটার ভিতরে সবচেয়ে বড় সাদৃশ্য যেটা সেটা হলো সেবা করা। ধর্মেও মানুষের সেবার কথা বিরাট একটা এরিয়া জুড়ে বলা আছে, রাজনীতিটা তো রাষ্ট্রের সেবা, রাজ্যের সেবা, এটা তো নিঃসন্দেহে আমরা ভালোই জানি। এটা হলো সাদৃশ্য। এবারে ধর্মকে নিয়েও কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করেন, রাজনীতিকেও নিয়ে কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করেন, এটাও একটা সাদৃশ্য। দ্বিতীয় যেটা বৈসাদৃশ্য সেটা হলো এই
ধর্মীয় যে উন্নয়নের ধর্মীয় পরিকাঠামোয় দাঁড়িয়ে আমরা উন্নয়নের বা দেশ সেবার বা রাজ্যের সেবার জনগণের কল্যাণে যে কাজটা করতে পারি, এখানে একেবারেই সম্পূর্ণ নিঃস্বার্থতা কাজ করে। আর রাজনীতিতে এসে কিছু কাজ করলে হয়তো সেখানে কিছু পারিশ্রমিক, কিছু রোজের দাম, কিছু চাকরি বাকরি, নানান রকমের কিছু পাওয়ার আশা থেকে থাকে, ধর্মের যে জায়গাটা থাকে না। এবারে যেটা বলার যে সাদৃশ্য আর বৈসাদৃশ্যের মাঝখানেও আমি যদি পাকা ধার্মিক মানুষ হই, তাহলেও আমাকে মনে রাখতে হবে যে মাটিতে দাঁড়িয়ে আমি ধর্ম করব, সেই মাটিটা যদি আমার ফেভার না করে, আমি একটা টাইম ধর্মটাও করতে পারবো কিনা সন্দেহ আছে। সেই জন্যে রাষ্ট্র এবং রাষ্ট্র ব্যবস্থাকে বোঝাটাও, যদি কোনো মুসলিম ভালো পলিটিশিয়ান বা পলিটিক্স নাও করেন, তাকেও আমি অনুরোধ করব অন্তত দেশের সংবিধানটা পড়ে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় পরিকাঠামো, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, একটা রাজ্যের অধিকার, এই ব্যাপারগুলো যদি আমরা পড়াশুনো করে ভালো জানতে পারি, তাহলে একজন ধার্মিক মানুষের পক্ষে ধর্ম করাটাও অনেক সহজলভ্য হয় এবং ভালোভাবে তারা ধর্ম মেনে চলতে পারেন। এবং পলিটিক্স যারা করছেন তারা যে ধর্ম করতে পারে তা নয়, তারা ইচ্ছা করলে বাকায়দা ধর্মসহ অবশ্যই তিনি পলিটিক্স করতে পারেন। এবারে দুইয়ের ভিতরে একটু কালচারাল কিছু বিভেদ রয়েছে, কালচারাল কিছু বৈসাদৃশ্য আছে। সেই বৈসাদৃশ্যগুলোকে, যেহেতু আমি যখন ধর্ম করি আমার মুসলিম কমিউনিটিকে নিয়ে করি, আমি যখন পলিটিক্স করি তখন আমার সব কমিউনিটি মানুষকে নিয়ে করতে হয়। যখন আমি ধর্মের বাউন্ডারিতে দাঁড়িয়ে জনসেবার কাজ করি, তখন সব রকম মানুষকে নিয়ে আমার জনসেবার কাজ করতে হয়। আবার রাজনীতিতে এসে যখন আমি এই কাজ করি, তখন জাতি ধর্ম কোনো বাদ বিচার থাকে না, সবাইকে নিয়ে কাজ করতে হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখি যে পলিটিক্সের জায়গায় এসে সব ধর্মের মানুষ, নানা ভাষা, নানা মত, নানা কালচার, নানা অনুষ্ঠান, এসব কিছুকে আমাদের রাজনীতিতে মেনে নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ইসলামের কোনো জায়গায় হয়তো বা সামান্যতম, কোথাও বা স্বেচ্ছায়, কোথাও বা অনিচ্ছায়, কোথাও বা মন চাইছিল না তবু হয়ে যায়। এই সমস্ত জায়গাগুলোতে আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে এই ক্ষতিটুকু করতে না হয়। পাশাপাশি এটাও মনে রাখি যে আমার কালচারটা অন্যের শ্রদ্ধা করবে, তো আমাকেও কিছু সময় স্যাক্রিফাইস করতে হবে। যে আমার প্রতিবেশী সহনাগরিক যারা আছে, তাদের কালচারকে যদি সামান্যতম শ্রদ্ধা আমরা না জানাই, তাহলে সেখানে সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে। সেই জন্যে একে অপরের কালচার সম্পর্কে যেমন জানা দরকার, তেমন শ্রদ্ধাশীল হওয়া দরকার, যত্নবান হওয়া দরকার। আপনি বহুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে মানে খুব ভাইরাল বলা যেতে পারে আপনার বক্তব্য, আপনার কথাবার্তা। এই যে আপনি যখন ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন বা যখন থেকে আপনি সামনে এলেন রাজনীতিতে, তখন থেকেই দেখা যাচ্ছে যে আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের নেগেটিভ কথা আসছে। আপনি যে কথাটা বললেন যে অন্যের কালচারের প্রতি একটু শ্রদ্ধা জানানো, আপনি যখন একটু একটু করে সেগুলো করছেন, তখন নানান ধরনের কথা আসছে। এবং একটা কথা এসেছে যে গন্ডারের কথা। তো গন্ডার খুব শক্তিশালী নাকি চামড়া মোটা? কী কারণে আপনি গন্ডার শব্দটা বললেন? গন্ডার আর ছাগল লড়াই। ও আচ্ছা আচ্ছা, না প্রথম যেটা বলি যে বিরোধিতা করার কথা, একেবারেই শরীয়তের মানদণ্ডে দাঁড়িয়ে শরীয়তের কোনো খেলাফ দেখে কেউ যদি আমার বিরোধিতা করেন, আমি তাকে স্যালুট জানাই। মানে সংশোধন হয়ে যাবে না? অবশ্যই, নিশ্চয়ই তিনি ভালো কাজ করেছেন, তিনি আমার ক্ষতি করেননি, তিনি আমার বন্ধুর মতো কাজ করেছেন। সে আজকে না হলেও কালকে একটা টাইমে আমাকে ভালো জায়গায় আসতেই হবে, ভালো সংশোধন হতেই হবে। এবারে যদি আপনি এটা বলছেন না যে আপনি সবটা নিজেই ঠিক? না, মোটেই নয়। আমি তো মানুষ, আমার ভুল, আমার গোনা, আমার ত্রুটি হতেই পারে। এটা তো অন্তত কোনো রুচিশীল ভদ্র মানুষের কথা বলতে পারবে না যে আমার ভুল হয় না। কিন্তু সেই জায়গাতেও দাঁড়িয়ে আবার বলছি, সত্যিকারের শরীয়তের মানদণ্ডে দাঁড়িয়ে কেউ যদি আমার ভুলের সমালোচনা করেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আর যেহেতু রাজনীতিতে এসেছি, বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করেন, তাদের প্রতি আমার ধিক্কার। যেইটাকে অন্তত নিজের রুচিশীলতাকে নষ্ট করছেন আপনারা। এবং প্রতিরোধ করা, প্রতিবাদ করা গঠনশীল এবং সৃজনশীল হওয়া দরকার। ধ্বংসাত্মক আর হিংসাত্মক যখন এসে যায়, তখন সেটা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হয়। এবং সমালোচনা, আত্মসমালোচনা, প্রতিবাদ বা প্রতিরোধ যখন সৃজনশীল এবং গঠনশীলতার উদ্দেশ্য নিয়ে হয়, তখনও যারা বলছেন তাদেরও লাভ হয়, যারা প্রতিরোধ করছেন তাদেরও লাভ হয়। কিন্তু আমি দেখছি এই প্রতিবাদ আর প্রতিরোধটা এখানে কোনো গঠনশীল বা সৃজনশীলতার লক্ষণ মনে হচ্ছে পাওয়া যাচ্ছে না। পুরোটাই হিংসাত্মক এবং পুরোটাই ধ্বংসাত্মক চিন্তাভাবনা নিয়ে হচ্ছে। তো এটা তাদের দোষ নয়, আমি বলছি এটা তাদের মননশীলতার দোষ, এটা তাদের রুচিশীলতার দোষ, অভাবের দোষ, এবং এটা তাদের অশিক্ষা এবং অজ্ঞতার দোষ। তো আমি তাদের জন্য বলবো তারা লেখাপড়া করুক, আগামী দিন একসঙ্গে বসে আমি তার সঙ্গে আলোচনা করতেও রাজি আছি।
কিন্তু রাজনীতি করতে গেলে কি গন্ডারের মতো চামড়া মোটা হতে হবে? না, আসলে ব্যাপারটা সেই জায়গাটাই বলিনি, চেহারার আকার, এটা গায়ের শক্তির ব্যাপার নয়। যে একদিকে গন্ডার মানে অনেক বড় দেহে অনেক ওজন, আর একদিকে ছাগল মানে একটা ছোট প্রাণী। আপনি এটা নিজের সঙ্গে তুলনা করেননি, না পাখির সঙ্গে তুলনা না করেন। না, এটা ভোটের অঙ্ক, যে একদিক দিয়ে অঙ্কটা দাঁড়াবে হয়তো গন্ডারের মতো অনেকটা বড়, আর একদিনের চেহারাটা হয়তো হবে ছাগলের মতো একটু ছোট। তো এটা ভোটের অঙ্ক, যারা ভোট অনেক বেশি পাবে তাদের চেহারা গন্ডারের মতো, যারা ভোট তুলনামূলক কম পাবে তারা ছাগলের মতো। ছাগল একটা কত হয়তো 15-20 কিলো হয়, কিন্তু একটা গন্ডার হয়তো 8-10 টন ওজন হয়। এটা ভোটের অঙ্কের হিসাবে, এটা আমি কোনো ব্যক্তিকেন্দ্রিক কথা বলিনি। তার আমি ব্যক্তিকেন্দ্রিক বললে হয় আমাকে গন্ডার হতে হবে, নাহলে আমার ছাগল হতে হবে। তো অন্যকে অপমান করা নিজে অপমান হওয়ার সমান এটা না, এটা ভোটের অঙ্কের ভিত্তিতে।